আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা একদম আমার 1 নাম্বার সাবস্ক্রাইবার থেকে আজকে আমার চ্যানেলে প্রায় 1700-র মতো সাবস্ক্রাইবার আমার সাথে যুক্ত আছো, খুব অল্প সময় এত বেশি ভালোবাসা আমাকে তোমরা দিয়েছো, সবাইকে আমি মন থেকে অনেক বেশি ধন্যবাদ। তোমরা যারা এতদিন আমার নিয়মিত ভিডিওগুলো দেখেছো, ভিডিওতে লাইক করেছো, কমেন্ট করেছো, ভিডিওগুলো শেয়ার করেছো, আমার ফেসবুক পেজে জয়েন হয়েছো, ফেসবুক গ্রুপে জয়েন হয়েছো এবং তোমাদের কোয়েরিগুলা এবং তোমাদের মনের কথা আমাকে শেয়ার করেছো, তোমাদের সমস্যাগুলা আমাকে শেয়ার করেছো। তারপরে হচ্ছে তোমরা যে তোমাদের পড়াশোনাকে অনেক বেশি সহজ করে দেওয়ার জন্য যে আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি, সেই ওয়েবসাইটে তোমরা প্রায় 150-র মতো স্টুডেন্ট আছো যারা ফ্রি কোর্সগুলোতে এনরোল করেছো। ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু ক্লাসগুলা করতেছো, তো অসংখ্য ধন্যবাদ তোমাদের। আর এছাড়াও তোমরা কিন্তু সবাই জানো যে আমি হচ্ছে একটা পেইড কোর্স লঞ্চ করেছি, টেস্ট পেপার সলভিং কোর্স, যেখানে আমি হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন, সাধারণ গণিত, উচ্চতর গণিত এই 4টা সাবজেক্টে একদম লাইভে সবার সাথে আড্ডা দিতে দিতে সকাল বিকাল 2 বেলা ক্লাস নিয়ে তোমাদের ওই সাবজেক্টগুলোতে 90+ প্রিপারেশন কমপ্লিট করে দিব এবং বাকি সাবজেক্টগুলোতে কিভাবে 90+ পেতে পারো সেই গাইডলাইনও কিন্তু এই কোর্সটার মধ্যে থাকবে। সো এই কোর্সটাতে প্রায় আজকে আমি যতটুকু দেখলাম 7 জনের মতো এনরোল করে ফেলেছো। তো ওই 7 জন এবং যারা যারা আরো বলেছো যে আমরা 2-3 দিনের মধ্যে এনরোল করবা, সবাইকে ভাইয়া মন থেকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আজকে কিন্তু আমাদের এই চ্যানেলটার একটা এক্সিস্টেন্স আছে এন্ড তোমরা এই চ্যানেলটার মাধ্যমে কিন্তু ক্লাসগুলো করতেছো এন্ড এই চ্যানেলটা ডে বাই ডে কিন্তু গ্রো করতেছে, ঠিক আছে? সো এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র তোমরা আমার সাথে যুক্ত ছিলা দেখে, তোমরা আমার ভিডিওটা নিয়মিত দেখেছো বলে এবং তোমরা আমাকে সাপোর্ট করেছো বলে। তোমাদের জন্য এই চ্যানেলটাতে আরো নতুন নতুন চমক আসতে যাচ্ছে। সো অনেক ভাইয়া আমাকে এতদিন রিকোয়েস্ট করতেছিল যে ভাইয়া আপনি হোয়াইট বোর্ডে ক্লাস নেন, তো আমি তোমাদের জন্য বলতেছিলাম যে ভাইয়া স্মার্ট বোর্ডে ক্লাস নিব। এন্ড হচ্ছে তোমরা আমাকে দেখতে চাচ্ছিলা যে দেখে দেখে ক্লাস করতে তোমাদের আরো ভালো লাগবে। সো তোমাদের জন্য গুড নিউজ হচ্ছে যে আমি কিন্তু তোমাদের এই তোমরা আমার সাথে ছিলা দেখে আমি কিন্তু ক্যামেরা সেটআপ নিয়ে নিয়েছি। খুব শীঘ্রই তোমরা আমাকে দেখতে দেখতে কিন্তু ক্লাসগুলো করতে পারবা, ঠিক আছে? এরপরে হচ্ছে তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো, আমিও তোমাদের জন্য দোয়া করি ভাইয়া। তোমাদের আসলে জীবনের শুরুটাই এসএসসি দিয়ে, যে এখন এসএসসিটাকে সিরিয়াসলি পড়াশোনা করতেছো, অবশ্যই তোমাদের একটা স্বপ্ন আছে, তোমরা ক্যারিয়ারে হকেও হয়তো বা ডক্টর, ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে বিসিএস ক্যাডার অথবা যেই পোস্টেই বা যেই ক্যারিয়ারই গঠন করতে চাও, তোমাদের কিন্তু প্রথম ধাপ হচ্ছে এই এসএসসিটা এবং এই এসএসসিটাতে ভালো করার জন্য তোমাদের যে উৎসাহ, উদ্দীপনা এবং হচ্ছে যেই কঠোর পরিশ্রম, সেটাকে আল্লাহ কবুল করুক এবং তোমাদেরকে হচ্ছে খুব ভালো একটা ফলাফল অর্জনের জন্য আমিও যাতে সহায়তা করতে পারি। তো সেই জন্য সবাই আমার সুস্থতা কামনা করো এবং আমাকে দোয়া করো। আর তোমরা কিন্তু আমার সাথে থাকবা একদম টিল দেন, এসএসসি পর্যন্ত তোমাদের যা যা দরকার আমার কাছে শেয়ার করবা। আমি তোমার পরীক্ষার আগ পর্যন্ত সবকিছু হোক, যদি তোমার সামর্থ্য না থাকে বা কোনো কারণে তুমি যদি পেইড লাইভ টেস্ট পেপার কোর্সে জয়েন করতে নাও পারো, তাহলে ফ্রি কোর্স তো কন্টিনিউ থাকবে। সেইখানে তুমি তোমার সমস্যাগুলো যদি আমাকে শেয়ার করো, আমি যথেষ্ট চেষ্টা করব তোমার সেই সমস্যাগুলোকে সমাধান করে দেওয়ার জন্য, কারণ তোমাদের প্রতি আমার আসলেই অনেক বেশি ভালোবাসা। তোমাদের সাপোর্টের কারণেই আমি এই আমার একাডেমিক ক্লাসেস নামে যে চ্যানেলটা ছিল, অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম, এটা কিন্তু আস্তে 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 তোমাদের সাপোর্টের কারণে ডেভেলপ হচ্ছে। অনেক কিছু তোমরা এই চ্যানেলটাতে দেখতে পাবা। সো ভাইয়া যেরকমভাবে সাপোর্ট করতেছিলা, ভালোবাসা দিতেছিলা, সেরকম সাপোর্ট এবং ভালোবাসা চালিয়ে যাও। একটা ভিডিওতে কমেন্ট, লাইক এবং শেয়ার করতে কেউই ভুলবা না, সবাই আমাকে সাপোর্ট করবা, এটাই তোমাদের সাপোর্ট। আর তোমাদের ভালো ফলাফল অর্জনের জন্য যা যা করা লাগে সেটা তো আমি ডে বাই ডে চেষ্টা করতেছি। সো আজকে তোমাদের স্বাগতম জানাচ্ছি এসএসসি 2025 ক্র্যাশ কোর্সে। এটা হচ্ছে 100% ফ্রি ক্র্যাশ কোর্স, একদম 6 মাস যাবত এটা চলবে, বাট 5 মাস অলরেডি বাকি আছে আর 1 মাস কিন্তু অলরেডি শেষ। এখন দেখো উচ্চতর গণিতের আমরা আজকে অধ্যায়ের ও ডাবল চলে এসেছে, অধ্যায় 11 নিয়ে আমরা ক্লাস করব। এটি কি বলতো? স্থানাঙ্ক জ্যামিতি। তো এটা হচ্ছে আমাদের বেসিক ক্লাস। এই চ্যাপ্টারটা কেন শুরু করতেছি একটু পরেই বলতেছি। সো দেখো এখন তোমাদের আজকে কি বার? আজকে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারে তোমাদের হচ্ছে এই যে 5টা বাজে, বিকাল 5টা বাজের ক্লাসটা আপলোড হচ্ছে। 7টা বাজের ক্লাসটা আজকে আপলোড হতেও পারে, নাও হতে পারে, কারণ ভাইয়া একটু বিজি আছি, বাট 5টা বাজের ক্লাসটা তোমরা দেখতে পাচ্ছ। অধ্যায় 2 দেখো আমাদের পুরোপুরি শেষ। তো আমি গতদিন একটা পোল লঞ্চ করেছিলাম যেখানে বলেছিলাম এসএসসি 2025 ফ্রি ক্র্যাশ কোর্সে যে উচ্চতর গণিত অধ্যায় 2 শেষ, এরপরে তোমরা কোন অধ্যায় করতে চাও, ঠিক আছে? সো ওইখানে আমি এই যে ত্রিকোণমিতি, স্থানাঙ্ক জ্যামিতি আর সম্ভাবনা, এই যে 3টা চ্যাপ্টার দেখতেছো, এই 3টা চ্যাপ্টার থেকে
100% তিনটা প্রশ্ন কমন আসবেই, কোনো মিস নাই। হ্যাঁ, যদি মিস হয়ও তাও তুমি ধরে রাখো 90% দুইটা প্রশ্ন তো 100% তুমি কমন পাবে। তো তিনটা চ্যাপ্টার বুলেটের মতো ইম্পর্টেন্ট। বুলেট যত তাড়াতাড়ি যায় তোমার এই তিনটা চ্যাপ্টার খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। সো এই তিনটা চ্যাপ্টারের মধ্যে আমি বলেছিলাম ত্রিকোণমিতি, স্থানাঙ্ক জ্যামিতি আর হচ্ছে বিস্তার পরিমাণ সম্ভাবনা, তিনটা চ্যাপ্টার থেকে তিনটা কোশ্চেন আসবে, কোনটা করবা। তো তোমরা ম্যাক্সিমামে আমাদের এখানে স্থানাঙ্ক জ্যামিতিতে ভোট দিয়েছো। সো আজকে আমি স্থানাঙ্ক জ্যামিতিটা স্টার্ট করলাম, ঠিক আছে। ওকে, এখানে দেখো স্থানাঙ্ক জ্যামিতির উদাহরণ, মানে কোন কোন বইয়ের সব ম্যাথ করবা না, এখন তোমার কাছে পর্যাপ্ত পরিমাণে সময় নাই, তোমাকে বুঝে শুনে ওই ম্যাথগুলো করতে হবে যেই ম্যাথগুলো করলে তোমার হচ্ছে একদম সৃজনশীল করার মতো বেসিক ক্লিয়ার হয়ে যাবে। এরপরে তুমি শুধুমাত্র কি সলভ করবো বলো তো, সৃজনশীল সলভ করবো। সো দেখো ভাই, আমি তোমাকে কি দিয়ে দিছি এখানে, এই যে উদাহরণের মানে কোন কোন বইয়ের কোন কোন ম্যাথ করতে হবে অলরেডি তোমাকে আমি দিয়ে দিছি। বইয়ের এই উদাহরণের এগুলো করতে হবে, অনুশীলনীর এই ম্যাথগুলো করতে হবে। সো আমিও তোমাদের এই ম্যাথগুলাই বুঝায়া করাবো ফ্রি ক্র্যাশ কোর্সে। আর পেইড লাইভ টেস্ট পেপার সলভিং কোর্সে তো তোমাদের এই বিস্তারিত সৃজনশীল থাকবেই, প্লাস হচ্ছে বেসিক দরকার হইলে সেই বেসিকগুলোও থাকবে। ও এখন তুমি জাস্ট যদি এই যে অন্যান্য চ্যাপ্টারগুলোর কোন চ্যাপ্টারে কোন কোন ম্যাথ পড়বা সৃজনশীল বহু নির্বাচনের জন্য সেটা যদি জানতে চাও, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এখান থেকে এই ভিডিওতে ক্লিক করে দেখে আসতে পারো, ঠিক আছে। সো আজকে আমাদের আলোচনার বিষয় কি কি, যা আজকে থাকছে, আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক থাকছে, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করবা সেটা থাকছে, উদাহরণের ম্যাথ করবো আমরা 2, 3, 4, 5 এবং অনুশীলনী 11.1 এই যে কটা দিছি না 3, 4, 5, 8, 9, 10, 11 সবগুলো আমরা শেষ করবো আজকে। আচ্ছা ভাই, আগে তুমি আমার কথা বুঝো, আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্কর জিনিসটা কি। মনে করো একটা তল বলতে আমি তোমাকে কি বুঝাবো, ধর একটা খাতার পৃষ্ঠা নিলাম আমি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার একটা খাতার পৃষ্ঠা। এই খাতার পৃষ্ঠাটা কি একটা সমতল না? দেখো তো এটা একটা সমতল না? তুমি জাস্ট খাতার পৃষ্ঠাটার দিকে তাকাও, দেখো ওই খাতার পৃষ্ঠাটাই হচ্ছে একটা তল। এখন ওই তলের মধ্যে মনে করো আছে তোমার এরকম একটা বিন্দু। তো আমি তোমাকে বললাম কি যে এই বিন্দুটার অবস্থান তুমি হচ্ছে নির্ণয় করো। তো তুমি কি করবা, অবশ্যই রেফারেন্স দিয়ে করবা। তো তুমি রেফারেন্স দিয়ে কি করবা, বলবা যে আচ্ছা ঠিক আছে এখান থেকে সোজা এখানে চলে যান, তাইলে আপনি এখানে যেতে পারবেন। তো ঠিক আছে, এটা একটা ওয়ে। আরেকটা বলতে পারো যে তুমি এইখান থেকে এখানে চলে যান, তারপরে এখান থেকে এখানে চলে যান, তাহলে বিন্দুটা আপনি পেয়ে যাবেন। তো মানুষের পক্ষে সোজা চলে যান কথাটা বোঝা সম্ভব হয়, বাট যখন তুমি হায়ার লেভেলে স্টাডিজ করবা, ঠিক আছে, যখন হায়ার লেভেলে স্টাডিজ করবা, কম্পিউটার গ্রাফিক্স বা রোবোটিক্স এগুলা নিয়ে কাজ করবা, তখন যখন কম্পিউটারে তুমি ইনস্ট্রাকশন দিতে যাবা, তাহলে তোমাকে প্রোগ্রাম করতে হবে, তখন তোমাকে যত ইজিলি সম্ভব বুঝাইতে হবে। তো সেইগুলা বোঝানোর জন্য ওই তোমার হচ্ছে এই যে মানে রেফারেন্স পয়েন্ট টু পয়েন্ট যে সোজা এদিকে যাও, এদিক থেকে এদিকে যাও, তারপর হচ্ছে এইভাবে আমরা কোনো পয়েন্টের অবস্থান নির্ণয় করতে পারি। সাপোজ ধরো এই যে এই বিন্দু থেকে যদি আমি পয়েন্ট নির্ণয় করতে চাই, তাহলে আমরা করবো কি বলো, ফার্স্ট অফ অল এইখানে থেকে এই পর্যন্ত আসবো, এই পর্যন্ত এসে তারপর আমি এতটুকু যাব, তাহলেই আমি ওই পয়েন্টটা কি পেয়ে যাবো। সো এই যে একটা দেখো আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে একটি কার্তেশীয় তলে, মানে একটি তলে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে সিস্টেম বা যে ব্যবস্থাটা ব্যবহার করা হবে সেটাকেই আমরা কি বলবো বলতো, আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক বা রেক্টেঙ্গুলার কার্তেশিয়ান কোঅর্ডিনেটস। এটার মাধ্যমে আমরা জাস্ট কি করি বলো, একটা বিন্দুর অবস্থান নির্ণয় করি। মানে ওইটাই, ধরো একটা তল আছে একটা, বা তোমার টেবিলের উপর একটা কোনো বিন্দু আছে, তো ওই বিন্দুটাকে তুমি কিভাবে পৌঁছাইতে পারো, ওই বিন্দুটা পর্যন্ত তুমি কিভাবে পৌঁছাইতে পারো, ওইটাই হচ্ছে গিয়ে তোমার মানে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সিস্টেম। তো আমরা মূলত এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাগুলো শিখি বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য, বিন্দুগুলোর মধ্যে দূরত্ব নির্ণয় করার জন্য, মোট কথা 3D বা 2D যে কোনো মুভমেন্ট বা অ্যানিমেশন, এগুলো হচ্ছে হায়ার স্টাডিজে গিয়ে তোমরা এই কনসেপ্টগুলোর থ্রুতে শিখবা, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা আয়তাকার তল বিবেচনা করা হয়, সেই তলের দুইটা অক্ষ নেওয়া হয়। এই যে এই বরাবর যে অক্ষটা নেওয়া হয় সেটাকে বলা হয় এক্স অক্ষ, আর এই বরাবর যে অক্ষ নেওয়া হয় সেটাকে বলা হয় কি বলতো, ওয়াই অক্ষ। এখন মনে করো এই যে অক্ষটার মধ্যে, ধরো এটা তুমি একটা খাতাই চিন্তা করো, আর কিচ্ছু চিন্তা করো না। এই খাতার মধ্যে এইখানে একটা বিন্দু আছে, ঠিক আছে। তো এই বিন্দুটাতে যাওয়ার জন্য তোমার রেফারেন্স কয়টা বলো তো, দুইটা। প্রথমে আমরা আরেকটা রেফারেন্স ধরি, সেটা হচ্ছে মূল বিন্দু, সেটাকে প্রকাশ করা হয় ও দিয়ে, আর এটাকে বলা হয় হচ্ছে 0, 0। তো তোমার মূল বিন্দু বা রেফারেন্স পয়েন্ট হচ্ছে তোমার 0, 0। এই 0, 0 থেকে তুমি হচ্ছে এই বিন্দুর অবস্থান নির্ণয় করতে চাও। তো তুমি বলতে পারো যে ভাইয়া আমি এই যে সোজাসুজি চলে যাব, বাট কথা হচ্ছে দেখো সোজাসুজি তো তুমি এই দিকেও সোজাসুজি যাইতে পারো, এদিকেও সোজাসুজি যাইতে পারো, তাই না? তাহলে শুধুমাত্র সোজাসুজি গিয়ে তুমি এক্স্যাক্টলি এই পয়েন্টে পৌঁছাবা না, ওইটা পৌঁছানোর জন্য তোমার একটা অ্যাঙ্গেলও কিন্তু দরকার। যদি আমি বলি যে আচ্ছা তুমি ঠিক আছে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি,
তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি এই সোজাসুজি চলে যাও, তাহলে গিয়ে তুমি পৌঁছাতে পারবা। সো এইটাও হচ্ছে একটা কার্তেশীয় স্থানাঙ্ক সিস্টেম, ওটাকে আমরা বলি হচ্ছে পোলার কার্তেশীয় স্থানাঙ্ক সিস্টেম। বাট আমরা হচ্ছে কার্তেশিয়ান সিস্টেমটা, যেহেতু আমরা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেখবো, সো আমরা আর অ্যাঙ্গেলে গেলাম না। তো আমরা যদি এই যে তুমি বলো আমি এই পয়েন্টে যাব, তো তুমি এখান থেকে এখানে যাবো, তো তুমি বলতে পারো সোজা যাবো, সোজা গিয়ে তো তুমি এই পয়েন্টটারে পাবা না। হইতে পারে তুমি সোজা এই বরাবর গেলা, হইতে পারে তুমি এই বরাবর গেলা, তো সোজা যাব গিয়ে ওই পয়েন্টটা নির্দিষ্ট করার সিস্টেম নাই। ওকে, সো এইটার জন্য আমাকে করতে হবে এই পয়েন্টে যাইতে হলে প্রথমে আমি দুইটা রেফারেন্স যদি নেই এখান থেকে, ফার্স্ট অফ অল দেখো দুইটা রেফারেন্স যদি আমি নেই, তাহলে আমি যেটা করতে পারি ফার্স্ট অফ অল এখান থেকে এখানে আসলাম। ওকে, এরপরে আমি এখান থেকে কোথায় চলে গেলাম বলো তো, এখানে চলে গেলাম। ফার্স্ট অফ অল এখান থেকে এখানে আসলাম, এরপরে এখান থেকে আমি একদম এখানে চলে গেলাম। বলো তো আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? আমি বললাম যে এখান থেকে এখানে তুমি যাও 5, আর এখান থেকে এখানে তুমি যাও হচ্ছে 6। তো এখান থেকে এখানে 5 গেলা, এখান থেকে এখানে কি 6 গেলা, তাহলে গিয়া তুমি এই বিন্দুটা পেয়ে গেলা। তখন এই বিন্দুটাকে তুমি ডিনোট করবা কি লিখে জানো? 5, 6 লিখে। তখন এই বিন্দুটাকে জাস্ট তুমি ডিনোট করলে কি লিখে? 5,6 লিখে। তো এই যে 5 সেই 5টাকে তুমি কি বলবো বলো তো? ভুজ বলবা। এই 5টাকে তুমি বলবো হচ্ছে ভুজ। আর এই যে 6 মানে ওয়াই অক্ষ বরাবর যতটুকু তুমি গেলা সেটাকে তুমি কি বলবো বলো তো? কোটি। ওকে, সো এই যে এক্স অক্ষ বরাবর যতটুকু গেলা সেটাকে তুমি হচ্ছে বলবা ভুজ, আর ওয়াই অক্ষ বরাবর যতটুকু গেলা সেটাকে তুমি বলবো হচ্ছে কোটি। ঠিক আছে, তো এই যে এটার আমরা বলবো হচ্ছে ইংলিশে আমরা এটারে বলি হচ্ছে অ্যাবসিসা, আর এটার আমরা ইংলিশে বলি হচ্ছে অর্ডিনেট। ঠিক আছে, এটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে অর্ডিনেট। সো আশা করি এইটা তোমরা বুঝছো। তো আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা কি ভাই? একটা বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য আমরা যে যেই সিস্টেমটা ব্যবহার করি সেটাই হচ্ছে আমাদের আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আমরা জাস্ট কি করি, আমাদের দুইটা রেফারেন্স থাকে, একটা হচ্ছে এক্স এর রেফারেন্স থাকে আর একটা হচ্ছে ওয়াই এর রেফারেন্স থাকে। সো আমরা এক্স অক্ষ বরাবর কোনো একটা অংশ যাই, তারপর ওয়াই অক্ষ বরাবর কোনো একটা অংশ যাই, তারপরে আমরা জাস্ট ওই বিন্দুটা পেয়ে যাই। সাপোজ আরেকটা বিন্দু আমি এখানে নিলাম। ওকে, সো আরেকটা বিন্দু চাইলে আমি নিতে পারি। সো এই বিন্দুটা মনে করো এমন যে এই বরাবর যাওয়া লাগবে হচ্ছে 1 একক, এই বরাবর যাওয়া লাগবে হচ্ছে কি 2 একক, তাহলে তুমি এই বিন্দুটা পাবা। তো এই বিন্দুটারে আমরা কি বলতে পারি বলো তো? 1,2। সো এই ছিল আমাদের আসলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা। সো এখানে জাস্ট আমরা তো একটা নির্দিষ্ট বিন্দুর জন্য বললাম, বাট যে কোনো বিন্দুর জন্য, যে কোনো বিন্দু এক্স ওয়াই এর জন্য, এক্স ওয়াই কেন ধরি? কারণ এটা একটা ভ্যারিয়েবল। তো এক্স ওয়াই এর মান যা ইচ্ছা বসাইতে পারি, যা ইচ্ছা বসাইলে যা ইচ্ছা ভ্যালু যেখানে এটা গিয়ে পৌঁছায় সেই বরাবর এটা আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের ও বিন্দু, তো এটা আমাদের এক্স অক্ষ থাকলো, আর এটা হচ্ছে আমাদের দেখো তো। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এই যে তুমি ধরো এখান থেকে এই বরাবর যতটুকু আসলা, এই যে পি বিন্দুতে পৌঁছাবা, তাই না? তো এখান থেকে এই বরাবর যতটুকু আসলা আর এখান থেকে যে এই বরাবর যতটুকু গেলা, তাহলে এই অংশটাকে আমরা এক্স এর অংশটাকে এই বরাবর যতটুকু গেলা সেটাকে আমরা কি বলি বলো? তো এক্স বলি না? তো এই এক্সটা আমাদের কি বলো? এই এক্সটা আমাদের কি বলো? ভুজ। এই এক্সটা আমাদের কি ভুজ, আর এই ওয়াইটা আমাদের কি বলতো? এই ওয়াইটা হচ্ছে আমাদের কোটি। তো এই পি, তাহলে পি যদি এই যে পি আকারে একটা বিন্দু এক্স ওয়াই আকারে যদি দেয়া থাকে তাহলে মনে রাখবে এটা হচ্ছে ভুজ আর এটা হচ্ছে কোটি। তাহলে প্রথম বিন্দুটা যাবে এক্স এর দিকে, দ্বিতীয় বিন্দুটা যাবে কোথায়? ওয়াই এর দিকে। তারপরে গিয়ে যেই পয়েন্টে এইটা গিয়ে থামবে সেটাকে আমরা কি বলবো বলতো? সেটাকেই আমরা বলবো হচ্ছে ওই বিন্দুর অবস্থান। ওকে, এখন দেখো তোমার এই যে 5, 6 কি এগুলো যদি বুঝতে প্রবলেম হয় একটু পরেই বুঝবা। আপাতত জাস্ট মনে করো যে এটা ছক কাগজ, তো এই যে 5 ঘর যাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, আর এখানে ওয়াই এর ঘরে 6 ঘর যাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, ছক কাগজে আর কি, বুঝছো? তো ছক কাগজের 1 ঘরকে 1 ধরে আমরা এভাবে যাই। সো এরকম আর কি। এইটা যদি এক্স হয় তাহলে এটার এটা সমান্তরাল, তাহলে এই উপরেরটাকেও তুমি কি বলতে পারো বলো? এক্স। আবার এই যে উপরের দিকে এটা যদি ওয়াই হয় তাহলে এটাকেও আমরা কি বলতে পারি বলো তো? ওয়াই। তো এইভাবে আমরা আসলে একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার এই যে আমরা হচ্ছে কোন একটা বিন্দুকে অবস্থান নির্ণয় করে এইভাবে হচ্ছে আমরা ওই বিন্দুগুলোকে বসাতে পারি এবং হচ্ছে আমরা ওই বিন্দুগুলোর দূরত্ব এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে নির্ণয় করতে পারি। তো আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এটা আবিষ্কার করেছে হচ্ছে রেনে দেকার্ত। তার নাম অনুসারে আসলে এই ম্যাথমেটিক্স গুলোর নাম হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। রেনে দেকার্ত আবিষ্কার করেছে, ইনভেন্ট করেছে, সো এই যে ম্যাথমেটিশিয়ান, সো ওই জন্য তার নাম অনুসারে এটাকে কার্তেশীয় স্থানাঙ্ক বলা হয়। ওকে, সো এটা ভালো কথা বুঝছো। এখন দেখো এই যে একটুখানি খেয়াল করো, এই যে একটু আগে তুমি যেটা দেখছো সেটা শুধুমাত্র এই ঘরের জন্য দেখছো না, এই ঘরের জন্য দেখছো না। হোয়াট ইফ
তুমি এই খাঁচাটাকে 4টা ভাগ করছো, হোয়াট ইফ এই ঘরে 4টা ভাগ করছো, তো 4টা ভাগের 4 ভাগেই থাকতে পারে। তো একটা ভাগকে যদি আমি এইভাবে পজিটিভ পজিটিভ বলি, আর বাকি ভাগগুলোকে আমি কি বলতে হবে, তো সেটাও আমাদের চতুর্ভাগের উপর ডিপেন্ড করে। তো এই যে আমরা একটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাকে এখানে এটারে দিছিলাম এক্স, এখানে দিছিলাম কি ওয়াই, তাহলে এটারে দিব এক্স প্রাইম আর এটারে দিব কি বলতো ওয়াই প্রাইম। তো এই আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা যদি হয়, তাহলে প্রথম ঘরে আমরা কিভাবে একটা বিন্দুকে বসাবো সেটা না হয় দেখলাম। এখন ঘর কি একটা না, ঘর তো 4টা, 1 2 3 4টা, 4টা ঘর, 4টা ঘরেই বিন্দু থাকতে পারে না, এখানেও বিন্দু থাকতে পারে, এখানেও বিন্দু থাকতে পারে, এখানেও বিন্দু থাকতে পারে। সো এগুলাকে আমরা কিভাবে ডিফাইন করি, সো এগুলাকে আমরা ডিফাইন করি হচ্ছে চতুর্ভাগ সিস্টেম। এগুলাকে আমরা কিভাবে ডিফাইন করি, এগুলোকে আমরা বলি হচ্ছে চতুর্ভাগ সিস্টেম। দেখো এই যে এক্স ওয়াই, এক্স প্রাইম আর হচ্ছে এটা ওয়াই প্রাইম, তো এইটা হচ্ছে কি আমাদের প্রথম চতুর্ভাগ। তো এখন আমরা ওই যে বিন্দুর মাধ্যমে, ধরো বিন্দুর মাধ্যমে অবস্থান নির্ণয় করি না, বিন্দুর মাধ্যমে অবস্থান নির্ণয় করি। তো আমরা এখানে কি নিছিলাম বলতো, 5 6 নামে একটা পয়েন্ট নিছিলাম না, পি 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 পয়েন্ট নিছিলাম না 5 6, তাহলে এখানেও ধরো আমরা 5 6 পয়েন্টটাকেই নিব এবং বিভিন্ন জায়গায় বসাবো। তো জাস্ট মনে করো যে এই যে একটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা চতুর্দিকে, মানে ধরো তোমার খাতা চিন্তা করতে বলছিলাম, তাহলে তোমার খাতার মাঝ বরাবর 2টা তাক টেনে তোমার খাতাটাকে 4টা ভাগে ভাগ করে ফেললা, ঠিক আছে। তাহলে তোমার খাতা 4টা ভাগে ভাগ করার কারণে যে কোনো সাইডে, তোমার খাতার যে কোনো সাইডে তুমি চাইলে কোন একটা বিন্দুর অবস্থানকে কি করতে পারবা, নির্দেশ করতে পারবা। সো ভালো কথা। সো এইখানে আমাদের চতুর্ভাগ কয়টা আসলো বলতো, 4টা। তো একদম প্রথম ভাগটাকে আমরা কি বলি, প্রথম চতুর্ভাগ। দ্বিতীয় ভাগটাকে, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, ঘড়ির কাঁটা ঘুরে এই যে এদিকে, তো এইটা ঘুরবে কোথায়, বিপরীত দিকে। তাহলে এটা কিভাবে ঘুরে, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। তো এটা প্রথম চতুর্ভাগ হইলে এটা হবে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হবে তৃতীয় চতুর্ভাগ আর এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এখন এই যে প্লাস মাইনাস কথাটার মানে কি, যদি কোথাও দেখো প্রথম চতুর্ভাগে বিন্দুটা বসবে তাহলে দুইটাই প্লাস, তাহলে দুইটাই প্লাস দেখলে মনে করবা প্রথম চতুর্ভাগে। এখন পি এরকম ভাবে দিলাম, ধরো একটা দিলাম হচ্ছে -5 আর একটা দিলাম হচ্ছে 6, ঠিক আছে। তাহলে তুমি যদি এরকম কোনো পয়েন্ট দেখো যে প্রথমটা মাইনাস, এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান প্লাস, তাহলে হবে দ্বিতীয় চতুর্ভাগে। আচ্ছা আমি আরেকটা কথা তোমাদের বলে দেই, ওয়াই এক্স এর এই পোর্শনটুকু প্লাস, ওয়াই এর এই পোর্শনটুকু হচ্ছে প্লাস, এক্স এর এই পোর্শনটুকু হচ্ছে মাইনাস, ওয়াই এর এই পোর্শনটুকু হচ্ছে মাইনাস। তো এই প্লাস প্লাসের মধ্যে যেই আছে সে প্লাস প্লাস। আর এখানে দেখো এই যে এক্স এর এই পোর্শনটুকু কি মাইনাস প্লাস না, এক্স এর এই পোর্শনটুকু মাইনাস, ওয়াই এর এই পোর্শনটুকু প্লাস। তাহলে এই যে এই ভাগটার মধ্যে যেই থাকবে সেই হচ্ছে কি বলতো মাইনাস প্লাস। সেম ভাবে এই ভাগে দেখো এক্স কি, এই যে প্রথমটা এক্স, আমি আবারও বলি প্রথমটা এক্স, পরেরটা হচ্ছে ওয়াই। তাহলে এই ভাগের মধ্যে এক্স কি বলতো, এদিক বরাবর যদি আসো, এক্স হচ্ছে মাইনাস, ওয়াই হচ্ছে কি বলতো প্লাস মাইনাস। তৃতীয় চতুর্ভাগে সবই মাইনাস, চতুর্থ চতুর্ভাগে এই যে এইখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস, তাহলে চতুর্থ চতুর্ভাগে সবই কি বলতো প্লাস মাইনাস। ওকে, আশা করি এটা বুঝছো। এখন ভাই এটা মনে থাকে না, হ্যাঁ এটা আসলে মনে থাকে না, মনে কিভাবে রাখবো, জাস্ট মনে রাখবা এই কোনাকুনি একটা প্লাস প্লাস আর একটা মাইনাস মাইনাস, কোনাকুনি প্লাস, প্রথমটা প্লাস প্লাস পরেরটা মাইনাস মাইনাস, এটা তো মনে থাকবে সহজে। এইখানে প্রথমটা প্লাস প্লাস পরেরটা মাইনাস মাইনাস, প্লাস প্লাস যেটার নিচে, প্লাস প্লাস যেখানে সেটার নিচে হচ্ছে প্লাস মাইনাস, ঠিক আছে। প্লাস প্লাস যেখানে সেটার নিচে হচ্ছে প্লাস মাইনাস, মাইনাস মাইনাস যেখানে সেটার উপর হচ্ছে প্লাস প্লাস, মানে এইভাবে মনে রাখবা। এই যে এখানে আগে প্লাস প্লাস দিয়ে দিবা, এখানে আগে মাইনাস মাইনাস দিয়ে দিবা, তাহলে এইটা কি প্লাস প্লাস না, তাহলে এইটা হবে কি প্লাস মাইনাস, এটা কি মাইনাস মাইনাস না, তাহলে এই ঘরে হবে কি বলতো মাইনাস প্লাস। সো এইভাবে আসলে মাইনাস প্লাস, এইভাবে তুমি আসলে এই যে চিত্রটাকে মনে রাখতে পারো। এখন এটা কেন, এই যে চতুর্ভাগগুলো কেন, তো আবারও বলি যে বিন্দুটা তো সবসময় এখানে থাকবে, এটার কোনো কথা নেই, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। তো কোথাও যদি দেখো 5 6 তাহলে মনে করবে এটা প্রথম চতুর্ভাগে আছে খাতার, তুমি যে দাগটা আনছো সেটা প্রথম চতুর্ভাগে আছে, আর এটা তো ও মূলবিন্দু 0 0। আর দ্বিতীয় চতুর্ভাগে কি আছে, -5 6 p -5 6, এটা কোন চতুর্ভাগে আছে বলো তো, এটা আছে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। তো -5 6 যেখানেই দেখবা সেটা হচ্ছে গিয়ে দ্বিতীয় চতুর্ভাগে, যে মাইনাস প্লাস। এখন আমি যদি আবার এখানে লিখি -5 6 না লিখে আমি যদি এখানে লিখি -5 -6 এরকম কোনো বিন্দু থেকে, তাইলে এটা কোন চতুর্ভাগে বলো তো, এটা হচ্ছে তোমার তৃতীয় চতুর্ভাগে, ঠিক আছে। আর আমি যদি এখানে লিখি পি, এখানে -5 -6 না দিয়ে আমি যদি এখানে লিখি হচ্ছে 5 -6, তাহলে এটা আছে চতুর্থ চতুর্ভাগে। এখন এই 4টা চতুর্ভাগে আমরা এই বিন্দুগুলোকে বসাবো, ঠিক আছে। এই 4টা চতুর্ভাগে বিন্দুগুলোকে বসাবো, তার আগে আমি একটু দাগ টেনে নিই। এটা ধরো 1, এটা 2, এটা 3,
এটা 4, এটা 5, এটা 6। আচ্ছা এটা আমি কি বসাচ্ছি বলো? এগুলো তোমার বসানো লাগবে? এগুলো তোমার বসানো লাগবে না। কেন? কারণ 2 4 5 6, কারণ তোমার গ্রাফ পেপার থাকবে। তো আমার গ্রাফ পেপার নাই দেখে আমি এখানে হচ্ছে এভাবে বসাচ্ছি, ঠিক আছে। সো এই যে এইভাবেও আমি চাইলে 1 2 3 4 5 6 দিয়ে দিতে পারলাম, 1 2 3 4 5 6 দিয়ে দিতে পারলাম। তো দেখো ভাই, তোমার এটা দেওয়া লাগবে না, তোমার হচ্ছে গ্রাফ পেপার থাকবে, তুমি গ্রাফ পেপার ব্যবহার করে তারপরে গ্রাফে যে ছকগুলো থাকে সেগুলো এখানে বসাবো। এখন প্রথম পয়েন্টটা কি বলতো? প্রথম পয়েন্ট হচ্ছে 5 ঘর। এক্স এর ঘরে যাইতে হবে 5 ঘর, ওয়াই এর দিকেও যাইতে হবে 6 ঘর। তাহলে আমি এক্স এর ঘর 1 2 3 4 5 এখানে আসলাম। ওকে, সো আমরা আসলাম হচ্ছে এখানে। সো এখানে আসলাম, এরপর আমরা ওয়াই এর ঘরে কত যাইতে হবে? 6। তাহলে আমরা 1 2 3 4 5 6 এখানে আসলাম। ওকে, সো এক্স বরাবর কত আসলাম বলো? এক্স বরাবর আসলাম হচ্ছে 5 আর ওয়াই বরাবর আসলাম হচ্ছে 6। তাহলে এই যে এইটা হচ্ছে কি আমার প্রথম বিন্দু, এটা হচ্ছে কি আমাদের প্রথম বিন্দু। তো আমরা এখানে লিখতে পারি পি 5,6। ওকে, এবার যদি হচ্ছে আমি পি -5,6 বসাই, তাহলে আমার আবার এই যে এই বরাবর কত যাইতে হবে বলো? -5। তাহলে এক্স এর এই দিকে মাইনাস না, এক্স এর কোন দিকে মাইনাস? এদিকে এক্স এর মাইনাস, এদিকে এক্স এর প্লাস। তাহলে এক্স, এটা প্রথমটা তো এক্স, তাহলে এক্স এর মাইনাসের ঘরে 5 ঘর যাবো। তাহলে 1 2 3 4 5, তাহলে মাইনাসের ঘরে গেলাম 5 ঘর। পরে ওয়াই প্লাস, ওয়াই এর ঘরে যাবো কয় ঘর? 6 ঘর। তাহলে ওয়াই প্লাস কোন দিকে? উপরের দিকে। ওয়াই প্লাস না, ওয়াই প্লাস কোন দিকে? উপরের দিকে। তাহলে আমি উপরের দিকে কয় ঘর যাবো? 6 ঘর। তাহলে আমরা এই যে উপরের দিকে আগে যাই। আচ্ছা, 6 ঘর গেলে এইখানে এই বরাবর থাকবে। সো আমরা এই জাস্ট এখানে যদি দেখো, তাহলে এইখানে আমরা কি পাবো? তোমরা জাস্ট স্কেল দিয়ে মানে মাপটা নিয়ে জাস্ট এখানে বসা দেবে। তাহলে এখানে আমরা 6 ঘর এখানে আমরা পাইলাম। তাহলে আমরা জাস্ট এখন এইটাকে জাস্ট হচ্ছে যদি মিলাই দেই, তাহলে আমাদের এই পয়েন্টটা পাবো হচ্ছে পি -5, -6। ওকে, সেম ভাবে আমি যদি -5 এই যে পি, এই পিটা বসাই, -5 -6 এর জন্য এই পিটা বসাই, এই পিটা বসাইলে আমার এইখানে যাইতে হবে কত? -5। তাহলে গেলাম -5 এই পর্যন্ত আসবে। আর ওয়াই এও যাইতে হবে কত? -6। তাহলে গেলাম 1 2 3 4 5 6 এই পর্যন্ত আসবে। এরপরে জাস্ট আমাদের এই পয়েন্টটা কোন বরাবর হবে? এই যে এইটা 5 বরাবর আর এটা হচ্ছে 6 বরাবর। তো এইখানে তো আমি জাস্ট এই বরাবর দাগ টেনে দিলে আমি পি পাচ্ছি এখানে। এই পিটা কি পাচ্ছি বলতো? -5, -6। তো এইখানে আমি তোমাদের চতুর্ভাগ বুঝাই দিলাম, চতুর্ভাগে কোনটা পজিটিভ নেগেটিভ সেটাও বুঝাই দিলাম, অ্যান্ড চতুর্ভাগে কিভাবে বিন্দু স্থাপন করবা সেটাও বুঝাই দিলাম। তো এগুলো কিন্তু বেসিক, ম্যাথে আমি এখনো ঢুকতেছি না ভাই। বেসিক আগে তুমি বুঝো, ম্যাথ তুমি নিজে করবা, ম্যাথ তুমি নিজে পারবা, ঠিক আছে? ম্যাথ দেখার সাথে সাথে তুমি বুঝে যাবা। তো বেসিক বুঝতে হবে। তো তৃতীয় চতুর্ভাগে এখানে আমাদের কি ছিল? -5 -6। তো এই যে পি আমরা এখানে কি লিখলাম? -5 -6 লিখলাম। তাহলে এখানে পি আবার আমাদের এখানে কি আসবে বলতো? 5 -6। এখানে আমাদের আসবে 5 -6। তাহলে 5 মানে কি? এক্স এর পজিটিভ দিকে 5, তাহলে এইদিকে তো এক্স পজিটিভ। তাহলে এই যে আমার 1 ঘর যদি এখানে 5 ঘর গেলে এখানেই আসবে। আর এখানে আমরা কয় ঘর যেতে হবে? 6 ঘর। তাহলে আমরা এখানে এই যে 1 2 3 6 ঘর গেলে এখানেই আসবে। তো আমি জাস্ট পয়েন্টটাকে কোথায় পাবো? কাইন্ড অফ এইখানে আমি হচ্ছে পয়েন্টটাকে পাবো। ওকে, সো এই যে পয়েন্টটাকে পাইলাম। তাহলে এই পি হচ্ছে আমাদের কি বলতো? 5, -6। আশা করি এরকম ভাবে বিন্দু দেয়া থাকলে কোনটা কোন চতুর্ভাগে সেটা বুঝতেও তোমার সমস্যা হবে না। আর কিভাবে যদি এগুলাকে ছক কাগজে আঁকতে বলে কিভাবে আঁকবা সেটা বুঝতেও তোমার আশা করি যে আর সমস্যা হবে না। তারপরও যদি সমস্যা হয় সামনে করতে করতে আমরা ম্যাথ যখন করব তোমার এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এখানে থেকে দেখো দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা এখানে দেখবো। সো এখানে অলরেডি আমি একটা সুন্দর গ্রাফ পেপার তোমাদের জন্য এঁকে রাখছি। এই যে দেখো 5 10 আর এখানে হচ্ছে 5 থেকে 10, এখানে -5 -10, এখানে কারণ কি? কারণ এটা ছিল আমাদের কি বলো? এই যে এইটা আমাদের কি ছিল? এক্স ছিল না? এইটা আমাদের কি ছিল বলো? এটা ছিল আমাদের এক্স, আর এইটা ছিল হচ্ছে আমাদের ওয়াই, এটা ছিল আমাদের এক্স প্রাইম, আর এটা ছিল আমাদের কি? ওয়াই প্রাইম। তো আর এটা ছিল আমাদের কি বলতো? ও, ও মানে কি? 0,0। ওকে, মূলবিন্দু মানে এইখান থেকেই রেফারেন্স, সবই হিসাব নিকাশ শূন্য থেকে শুরু হয় না? তো এটা হচ্ছে আমাদের শূন্য মূলবিন্দু। তো ধরো এখন আমরা দুইটি বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব আছে সেই দূরত্বটা নির্ণয় করবো। সো আগে দুইটা বিন্দু আঁকি আমি। এখানে একটা বিন্দু ধরলাম আর এখানে আরেকটা বিন্দু ধরলাম। তো এই বিন্দুটারে ধরলাম হচ্ছে পি, এটার স্থানাঙ্ক ধরলাম হচ্ছে x1, y1। এই বিন্দুটাকে ধরলাম হচ্ছে কিউ, এটার স্থানাঙ্ক ধরলাম x2, y2। এখন বলতে পারো ভাইয়া x1 y1 x2 y2 এগুলো কি পজিটিভ নাকি নেগেটিভ নাকি? এগুলো আসলে পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে, যা ইচ্ছা হইতে পারে। বাট আমরা আপাতত চলক ধরে হিসাব করব। তোমরা জানো চলক ধরে হিসাব করলে চলকের মান যাই বসাই সেগুলো অনুযায়ী যেই সমীকরণ আমরা পাই সেটা কি মিলে যায়।
তো এখানে আমরা পি একটা বিন্দু ধরলাম আর কিউ আর একটা বিন্দু ধরলাম। এখানে x1 কি, মানে পি বিন্দুতে পৌঁছানোর জন্য x1 আর y1 কি, এটা এই জিনিসটা একটু দেখে নাও। আমাদের এই যে পি বিন্দুতে পৌঁছানোর জন্য কতটুকু যাওয়া লাগবে, এই যে x1 যাওয়া লাগবে, অ্যান্ড এই যে y এর দিকে কতটুকু যাওয়া লাগবে বলো তো, y1 যাওয়া লাগবে। তো এই জন্য পি বিন্দুর স্থানাঙ্ক হয়েছে x1 y1। আবার এখানে কিউ বিন্দুর স্থানাঙ্ক x2 y2 কেন, কারণ এই যে এই বরাবর কতটুকু যাওয়া লাগবে, এতটুকু যাওয়া লাগবে না, তো এটার আমরা বলতে পারি কি x2। আর এই বরাবর কতটুকু যাওয়া লাগবে বলো, এই বরাবর যাওয়া লাগবে কতটুকু, y2 না, তাহলে ওইটার আমরা বলি y2। এই জন্য আর কি এই পি বিন্দুটা স্থানাঙ্ক হয়েছে x1 y1 অ্যান্ড x2 y2। আচ্ছা, যেহেতু এটা একটা ক্র্যাশ কোর্স, নর্মাল ক্লাস হলে আমি তোমাকে এটার প্রুফ দেখাইতাম, বাট আমি এখন তোমাকে কোনো প্রুফ দেখাবো না। তো আমি জাস্ট তোমাকে বলে দিব, যদি এই দুইটা বিন্দু থাকে পি x1 y1, এটা যে কোনো কিছু হতে পারে, প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, যা ইচ্ছা হোক, আপাতত চলক ধরে নিছি। তো একটা বিন্দু ধরে নিছি পি x1 y1, আরেকটা বিন্দুকে ধরে নিছি কিউ x2 y2। এখন যদি এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব তুমি বের করতে চাও পি কিউ, এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্বকে কি দিয়ে প্রকাশ করি আমরা বলো তো, পি কিউ দিয়ে। তাহলে এই যে পি কিউ, তাহলে পি কিউ এর সূত্র হচ্ছে রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এখন কেউ যদি বলো যে ভাই এখানে x1 মাইনাস x2 আমি এভাবে লিখবো না, আমি অন্যভাবে লিখবো, তো এইভাবেও লেখা যায়। দেখো এইভাবে যদি তুমি লিখো, এই যে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, এটাও লেখা যায়। তার মানে এটা কি বলতো, এটা কিসের সূত্র, এটা হচ্ছে আমাদের দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। সো এই দুইটা সূত্রের মধ্যে যেই সূত্রটা তোমার ভালো লাগে সাথে সাথে এখনই মুখস্থ করে ফেলো, ঠিক আছে? এই দুইটা সূত্রের মধ্যে যেই সূত্রটা তোমার ভালো লাগে এখনই মুখস্থ করে ফেলো। এই যে দুইটা বিন্দু ছিল, একটা হচ্ছে পি x1 y1 আর একটা বিন্দু ছিল হচ্ছে কিউ x2 y2। এখন তোমাকে জাস্ট বলছে কি ভাই এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করো। তো তুমি দূরত্বের জন্য ফর্মুলা হচ্ছে x1 x2 প্লাস y1 x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, তার উপর একটা রুট, অথবা x2 মাইনাস x1 হোল স্কোয়ার y2 মাইনাস y1 হোল স্কোয়ার তার উপর একটা রুট। এইভাবেও তুমি মনে রাখতে পারো, যেটা তোমার সুবিধা হয়। এবার দেখো আমরা উদাহরণে চলে যাই। এখন আমরা একটা ম্যাথ করব। মূল বিন্দু 0 0 এবং অপর দুইটি বিন্দু p3, 0 q0, 3 সমতলে চিহ্নিত করো, প্রত্যেকের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তিনটি বিন্দু যোগ করলে যে জ্যামিতিক চিত্র অঙ্কন হয় তার নাম কি এবং কেন? তো অনেক কথা বলে ফেলছে। প্রথমে আমরা ফার্স্ট অফ অল মূল বিন্দু এবং অপর দুইটি বিন্দু সেগুলো কি সমতলে চিহ্নিত করতে বলছে। তো সমাধান করার জন্য সবার আগে আমরা লিখতে হবে যে দেওয়া আছে, ফার্স্ট অফ অল আমি লিখি দেওয়া আছে বিন্দু তিনটি। আমার সাথে সাথে সবাই খাতা কলম নিয়ে লিখো। বিন্দু তিনটিকে আগে আমি ধরে নেই ও, একটা হচ্ছে আমাদের 0, 0, আর একটা হচ্ছে আমাদের পি, সেটা হচ্ছে আমাদের কত 3, 0, আর একটা হচ্ছে আমাদের কি বলতো কিউ, সেটা হচ্ছে 0, 3। এই যে তিনটা বিন্দু আমাদের দেওয়া আছে 0, 3, এটা এই যে টোটালি কয়টা বিন্দু আমাদের দেওয়া আছে, তিনটা। এখন আমাদের বলছে সমতলে চিহ্নিত করো, তাহলে এটা আমাদের একটা কার্তেশীয় স্থানাঙ্ক, এটাই হচ্ছে আমাদের সমতল, সেই সমতলে চিহ্নিত করবো। তো যদি চিহ্নিত করি প্রথম বিন্দুটা কি বলো তো 0 0 না, তাহলে এই যে ও 0, 0, তো প্রথম বিন্দুটা চিহ্নিত করা শেষ 0 0 যেহেতু। দ্বিতীয় বিন্দুটা বলছে কি 3, 0, তার মানে এক্স এর ঘরে তুমি কয় ঘর যাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর গেলা। এক্স এর জায়গায় তুমি কয় ঘর গেলা বলো, 3 ঘর গেলা। ধরো এক্স এর জায়গায় তুমি কয় ঘর গেলা, 3 ঘর গেলা। এরপর হচ্ছে কি ওয়াই এর ঘরে কোনো তোমার যেতেই হবে না, তার মানে ওয়াই এর ঘরে 0 ঘর যাবা। তাহলে এই যে পি এখানে কি থাকবে বলো তো 3, 0, তার মানে এক্স এর ঘরে তুমি 1 ঘর 2 ঘর 3 ঘর গেলা, বাট ওয়াই এর ঘরে তোমার যাওয়া লাগবে না। তো কিউ বিন্দুটার কি কথা কি বলছে বলো তো 0, 3 সমতলে চিহ্নিত করো। তাহলে কিউ হচ্ছে আমাদের 0, 3, তাহলে 0, তাহলে এই যে এক্স এর ঘরে 0, তার মানে এক্স বরাবর তোমাকে যাইতে হবে না, তাহলে x 0 ওয়াই বরাবর কতটুকু যাবে, এই যে এটা এক্স না, এটা হচ্ছে আমাদের এক্স, আর এটা হচ্ছে আমাদের কি ওয়াই। তাহলে ওয়াই বরাবর তুমি কতটুকু যাবো, ওয়াই বরাবর যাবো হচ্ছে 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, এই যে গেলাম। এরপর আমাদের এই যে সমতলে চিহ্নিত করা শেষ। ওকে, প্রত্যেকের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে। আবার তিনটি বিন্দু সংযোগ করলে যে জ্যামিতিক চিত্র অঙ্কন হয়, তার মানে অবশ্যই আমাদের এই তিনটা বিন্দুকে কি করে দিতে হবে, সংযোগও করে দিতে হবে। দিলাম তিনটা বিন্দুকে সংযোগ করে, তাহলে একটা জ্যামিতিক চিত্র পাইলাম। ওকে, আপাতত হচ্ছে তিনটি বিন্দু যোগ করলে এরপর আমার কি প্রত্যেকের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে, তাহলে এটা পি কিউ। তাহলে প্রত্যেকের মধ্যবর্তী দূরত্ব কি ওপি এর দূরত্ব নির্ণয় করতে হবে। আচ্ছা, তো কিউ দিতে হবে আমাকে, ওপি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। তারপর হচ্ছে আমাদের পি কিউ এর দূরত্ব নির্ণয় করতে হবে, ও কিউ এর দূরত্ব নির্ণয় করতে হবে। প্রত্যেকের মধ্যবর্তী দূরত্ব না, সুতরাং
সুতরাং আমরা এখানে কি করতে পারি বলতো, আমরা জাস্ট ফার্স্ট অফ অল আমি একবার লিখবো, বাকিগুলো লিখবো না। তো আমরা দেখো এই যে ওপি এর মধ্যবর্তী দূরত্ব, তো আমরা এখানে লিখতে পারি ওপি এর মধ্যবর্তী দূরত্ব। সো মধ্যবর্তী দূরত্ব, তো তোমরা লিখো আমার সাথে লিখো, তাহলে আর তোমার ঝামেলা হবে না। তাহলে ওপি এর মধ্যবর্তী দূরত্ব ওপি সমান সমান হচ্ছে রুট ওভার কত বলো, ওপি সমান সমান এই যে একটু আগে আমরা দেখলাম না, কি দেখছি, x1 মাইনাস x2। তুমি এটাও মনে রাখো, যেটা ইচ্ছা মনে রাখো ফর্মুলা। আমি নর্মালি 1 থেকে 2 মনে রাখি যে ওপি, তাহলে ও ফার্স্টে, তাহলে ওকে আমরা x1 ধরবো, তাহলে এই ওকে আমরা ধরবো হচ্ছে x1, অ্যান্ড এই ওকে আমরা ধরবো হচ্ছে y1, এই 3 কে আমরা ধরবো হচ্ছে x2, আর এইটাকে আমরা ধরবো হচ্ছে y2। এখন যদি বলো যে ভাই আমি যদি এইটারে 1 ধরি, এইটাকে 2 ধরি, কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। তোমার যেটার ইচ্ছা সেটারে 1, যেটার ইচ্ছা সেটারে 2 ধরে তুমি ফর্মুলা ফেলতে পারো। এখন ফর্মুলা আমাদের কি বলো? আচ্ছা, ফর্মুলাটা আমি একবার তোমাদের জন্য লিখি, তারপরে শর্টকাটে করবো। ওকে, ফর্মুলা হচ্ছে আমাদের কি ছিল বলতো, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। ওকে, সো এটা ছিল আমাদের ফর্মুলা, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। সো সেই ফর্মুলা অনুযায়ী যদি আমি এখানে বসায় দিই, তাহলে যে আমাদের রুট ওভার x1 এর ভ্যালু কত বলো, x1 এর ভ্যালু হচ্ছে 0, আর x2 এর ভ্যালু কত 3, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 0 মাইনাস 3, তার উপর আবার হোল স্কোয়ার প্লাস এখানে আমাদের কি আসবে বলো, এখানে আসবে হচ্ছে আমাদের 0 মাইনাস 0 হোল স্কোয়ার, তার মানে এই যে y1 মাইনাস y2, সো y1 ও 0, y2 ও 0, তাহলে 0 মাইনাস 0 হোল স্কোয়ার। তো আলটিমেটলি আমি এখানে কি পাবো বলতো, এই আলটিমেটলি আমি এখানে পাবো এই যে 0 কে স্কোয়ার করলে তো কিছুই পাবো না, প্লাস করলেও কিছু পাবো না, তাহলে আমি এখানে পাবো হচ্ছে -3 হোল স্কোয়ার। দ্যাট মিনস আমরা এখান থেকে পাই হচ্ছে কত, রুট ওভার 9, কত পাই, রুট ওভার 9 সমান সমান আমরা কত লিখতে পারি, 3। ওকে, সো ওপি এর মধ্যবর্তী দূরত্ব আমরা পাইলাম হচ্ছে 3। এখন আমরা হচ্ছে এই যে সেম ভাবে ওপি তো পেয়ে গেলাম, এখন আমরা কি ও কিউ বের করবো না, ও কিউ এর মধ্যবর্তী দূরত্ব, তো এটার আমরা কি দিয়ে প্রকাশ করব, ও কিউ দিয়ে প্রকাশ করব। সো ও কিউ দিয়ে প্রকাশ করলে রুট ওভার, আমি এখন শর্টকাট করে দিতে পারি বলো, অবশ্যই পারি। আমাদের কি x1 মাইনাস x2, আচ্ছা কিউ এর এটা কি লিখি নাই, 0,3, কিউ বিন্দুটা হচ্ছে আমাদের কি 0,3, তাহলে আমাদের x1 মাইনাস x2, তার মানে কি আমাদের কি 0 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস এখানে আমার y1 মাইনাস y2, y1 কত বলো, 0 মাইনাস 3 হোল স্কোয়ার, কাইন্ড অফ সেম না, এরকম না? তাহলে এখানেও আমি কি পাবো বলতো, √3। ওকে, এখন আমাদের জাস্ট কি লাগবে বলতো, পি কিউ। তাহলে এই যে আমরা এখন কি বের করবো, পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব, এই যে পি কিউ সমান সমান আমরা কি লিখতে পারি বলো, রুট ওভার পি কিউ, পি হচ্ছে কি 3 মাইনাস 0, তাহলে আমাদের পি 3 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস এখানে কি 0 মাইনাস 3। এই যে এটার আমরা এখন, আচ্ছা প্রত্যেকটা ফর্মুলা ফেলার জন্য তুমি প্রথমটারে x1 y1 ধরবা, দ্বিতীয়টারে x2 y2 ধরবা। যেমন এইটা এখন আমি যেই ফর্মুলা ফেলতেছি সেই অনুযায়ী আমি এটার x1 ধরে নিলাম, আর এটার হচ্ছে আমি y1 ধরে নিলাম, কারণ আমি পি কিউ লিখছি তো পিটাকেই প্রথমে ধরলাম। আর এটাকে আমি কি ধরে নিব বলতো, এটার আমরা x1 ধরে নিব, এটাকে আমরা কি ধরে নিব, y1 ধরে নিব। সো এটা আমাদের x1, এটা আমাদের y1, তো এটা আমাদের আচ্ছা এটার তো 2 ধরতে হবে। প্রথমটাকে y1 ধরে নিলাম, পরেরটাকে আমরা কত ধরে নিলাম বলতো, y2 ধরে নিলাম। এখন আমরা যদি ফর্মুলা ফেলি x1 মাইনাস x2, দ্যাট মিনস x1 কত 3 মাইনাস 0, এরপরে কি y1 মাইনাস y2, তার মানে যে প্লাস y1 মাইনাস y2, তাহলে এখানে আমাদের y1 কত বলো, y1 কত ভাই, y1 হচ্ছে আমাদের 0, আর y2 কত 3, তাহলে আমাদের এখানে কি আসবে বলো, 0 মাইনাস 3 হোল স্কোয়ার। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি ফার্দার, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে কত 9, প্লাস এখানে আমরা কত পাবো হচ্ছে 9, তাহলে 9 দুগুণে 18, 2, তাহলে হচ্ছে 3√2। তো এখানে আমরা কি পাবো, এই যে 9 দুগুণে 18, তাহলে আমরা এখানে কি পাবো বলতো, 3√2। ক্যালকুলেটরে করতে পারো, বা তুমি চাইলে এভাবেও বুঝো, 9 দুগুণে 18, তো তাহলে 9 এর রুট হচ্ছে 3, 3 বাইরে চলে আসলো, আর এই যে হচ্ছে 3√2। তো আমরা এখানে পাইলাম, এখানে আমরা কি পাইলাম বলো, এখানে হচ্ছে আমরা ওপি পি কিউ অ্যান্ড ও কিউ অ্যান্ড পি কিউ, মানে প্রত্যেকের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে, তো ওটা করে ফেললাম। তাহলে 3টি বিন্দু যোগ করলে জ্যামিতিক চিত্র অঙ্কিত হয়, তার নাম কি? তাহলে এটা একটা জ্যামিতিক চিত্র অঙ্কিত হয়েছে, সেটা একটা কি বলতো, 3টা বিন্দু স্থাপন করছো না, তো এটা হচ্ছে একটা ত্রিভুজ, বাট এই ত্রিভুজটা কেমন ত্রিভুজ সেটা আমাদের দেখতে হবে। সো এখানে আমাদের, তো দেখো দুইটা বাহু কি আসছে, সমান আসছে না? তাহলে দুইটা বাহু যদি সমান আসে তখন সেটাকে আমরা কি বলি বলতো, সমদ্বিবাহু ত্রিভুজ। এটা একটা সমকোণী ত্রিভুজও হইতে পারতো কিনা একটু দেখি। এই যে 3 তিরিখে 9, 3 তিরিখে 9, 9 দুগুণে 18,
আর হচ্ছে আমাদের হ্যাঁ এটা একটা সমকোণী ত্রিভুজ হইতে পারে। তো আচ্ছা প্রথমে দেখো তাহলে ওপি কিউ, ওপি কিউ একটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। কেন? কারণ হচ্ছে দুইটি বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে ওপি কিউ একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এর কারণ হচ্ছে দুইটি বাহু সমান। তাহলে ওপি কিউ একটি সমদ্বিবাহু ত্রিভুজ কারণ দুইটি বাহু সমান। আর আবার একটুখানি খেয়াল করো যে আবার 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 আমরা আবার আবার লিখতে পারি আবার এই যে ওপি স্কোয়ার, আচ্ছা পিকিউ স্কোয়ার ইকুয়াল টু কি বলো? আমরা যদি লিখি ওপি স্কোয়ার প্লাস ওকিউ স্কোয়ার। তো দেখো এইটাকে একটা সমকোণ বিবেচনা করলে এটাকে আমরা অতিভুজ ধরতে পারি না, এটাকে লম্ব ধরতে পারি, এটা ভূমি ধরতে পারি। তাহলে আমরা অতিভুজ স্কোয়ার আর লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার সমান হয় কিনা সেটা দেখবো। তাহলে অতিভুজ আমাদের কত বলো তো? এই যে 3√2 হোল স্কোয়ার সমান সমান আমার ওপি কত? ওপি হচ্ছে 3 স্কোয়ার প্লাস ওকিউ কত? এটা হচ্ছে আমাদের কত? 3 স্কোয়ার। তাহলে এই যে এই সাইডে আমাদের কত আসবে বলো তো? বাম পক্ষে আমাদের কত আসবে? 18। ডান পক্ষে আমার 9 আর 9 কত আসবে? 18। তার মানে এটা একটা কি বলতো? সুতরাং সমকোণী ত্রিভুজ। এটা সমকোণী ত্রিভুজ। সো আমরা এখানে দেখলাম যে আমাদের এই যে প্রত্যেকের মধ্যবর্তী দ্রুত তিনটি বিন্দু যোগ করলে জ্যামিতিক চিত্র অঙ্কন করলাম। তারপর হচ্ছে দেখলাম যে এটা একটা কি, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আবার এটা একটা কি সমকোণী ত্রিভুজ। যাক ভালো কথা, আমাদের ম্যাথটা শেষ। নেক্সট আগে আমরা আচ্ছা তার আগে আমি জাস্ট একটা কথা তোমাদের একটু বলতে চাই। ভাই এটা কি ছিল বলতো? দূরত্ব না, দূরত্ব মানে কি দৈর্ঘ্য না। এখন দৈর্ঘ্যতে একটা একক থাকে, বাট এখানে তো কোনো এককের কথা বলা নাই। তো একটা জিনিস তোমাদের এখানে করতে হবে, জাস্ট যেই মানটাই পাবো না দৈর্ঘ্যের শেষে সবসময় এটা এখানে একটা একক লিখে দেবা। এই যে একক। সো এখানেও এখানে একটা কি লিখে দিবা বলতো? একক লিখে দিবা। এখানেও একটা কি লিখে দিবা বলতো? একক লিখে দিবা। মানে একক যেহেতু দেওয়া নাই, দৈর্ঘ্যের একক নরমালি কি হয়? মিটার হয়, কিলোমিটার হয়, বাট কোনো কিছু যেহেতু দেওয়া নাই তাই এটারে একক ধরে নিবা। সো 1 নম্বর প্রশ্নটা আমাদের শেষ। এবার 3 নম্বর প্রশ্নটা দেখো, উদাহরণ 3। ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু যথাক্রমে এ বি সি সমতলে এদের অবস্থান দেখাও এবং ত্রিভুজটি অঙ্কন করো। ত্রিভুজটির পরিসীমা 5 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তাহলে 3টি বিন্দু যথাক্রমে এ বি এবং সি দেওয়া আছে, সমতলে এদের অবস্থান দেখাইতে বলছে। তাহলে ফার্স্ট অফ অল আমরা এ যদি দেখি তাহলে আমাদের এখানে যেটা ধরতে হবে সেটা হচ্ছে আমাদের 0 0 ধরতে হবে। ফার্স্ট অফ অল আমরা এখানে কি 0,0 ধরলাম, এটা হচ্ছে আমাদের ও বিন্দু। তো ও বিন্দুটা ধরার পর আমার এখানে 2 0 বসাইতে হবে। তাহলে আমরা এখানে ফার্স্ট অফ অল কি বসাবো? 2,0 বসাইলাম, 2 0 বসাইলাম। তারপরে বি বসাইতে হবে আমাকে 7,0, তার মানে আমার এক্স এর ভ্যালু হবে কত বলো তো? 7। 5 6 7 আর হচ্ছে ওয়াই এর ঘরে আমি যাবো না, তার মানে আমাদের জাস্ট এখানে 7,0 বসাইলাম। এরপর আমাদের কি বলতো? সি 3 4, সি বসাইতে হবে কত? 3 4 3 4 বসাই। তাহলে ফার্স্ট অফ অল এই যে 1 2 3 আর উপরে যাইতে হবে কত? এই যে 4। তাহলে হচ্ছে আমাদের এই যে 3 4। তাহলে যে ত্রিভুজ গঠিত হবে, এখন ত্রিভুজ যদি আমি গঠন করতে চাই তাহলে আচ্ছা আমরা এটার নাম দিলাম হচ্ছে পি। আচ্ছা এ বি সি দিই। এটার নাম দিলাম হচ্ছে এ, এটার নাম দিলাম হচ্ছে বি, এটার নাম দিলাম হচ্ছে সি। ওকে, তো সি বিন্দুটার নাম আমি জাস্ট কি দিব বলতো? এই যে 3 4। আচ্ছা এখন দেখো বিন্দুটা আমি কিভাবে নিলাম? আমি নিলাম হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তোমরা ট্রাই করবা সব সময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে। মানে কি ভাই? আমি এই যে এইভাবে ঘুরছি না, দেখো তো এইভাবে ঘুরছি না। ফার্স্ট অফ অল এ নিছি, আমি কিন্তু এটারেও বি নিতে পারতাম আর এটাকে সি নিতে পারতাম, তাহলে আমি ঘুরতাম হচ্ছে এইদিকে। বাট আমি এদিকে ঘুরি নাই। আমি কিভাবে ঘুরছি বলতো? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছি। তোমরাও ট্রাই করবা যে এই চিত্রগুলো আঁকার সময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য। এই চিত্রটাকে যদি আমি কমপ্লিট করি তাহলে এই যে আমার চিত্রটা কি হয়ে গেল বলতো? কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের এটা একটা কি ত্রিভুজ। তাহলে আমাদের এই ত্রিভুজটাই মানে সমতলে এদের অবস্থান দেখা এবং ত্রিভুজটি অঙ্কন করো। যেহেতু 3টা বিন্দু দেওয়া ছিল অবশ্যই আমরা কি পাবো বলতো? ত্রিভুজই পাবো। তো আমরা এখানে ত্রিভুজই পাইলাম। তাহলে এই যে ত্রিভুজ পেয়েছি এবং অবস্থান দেখুন ত্রিভুজটি অঙ্কন করো। ত্রিভুজটি অঙ্কন করলাম। ত্রিভুজটির পরিসীমা 5 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তাহলে এই যে ত্রিভুজটির পরিসীমা মানে কি? 3টা বাহুর যোগফল। পরিসীমা মানে কি ভাই? 3টা বাহুর যোগফল। তাহলে 3টা বাহুর যোগফল বের করার জন্য আগে 3টা বাহুকে কি করতে হবে? বের তো করতে হবে, তারপর আমরা যোগফল বের করবো। তাহলে সমতলে এদের অবস্থান দেখাইলাম, ত্রিভুজটি আঁকলাম, ত্রিভুজটির পরিসীমা 5 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তাহলে পরিসীমা মানে কি? পরিসীমা হচ্ছে বাহুগুলোর যোগফল। তাহলে আমরা যদি দেখি সহজে, পরিসীমা মানে হচ্ছে, যদি কোথাও দেখো পরিসীমা মানে মনে রাখবো হচ্ছে বাহুগুলোর যোগফল। এখন বাহুগুলোর দৈর্ঘ্যই তো আমরা জানি না,
তাহলে আমরা কিভাবে পরিসীমা বের করব? তাহলে সবার প্রথমে কাজ হচ্ছে পরিসীমা বের করার জন্য সবার আগে আমাদের কি দরকার বলো? বাহুগুলার যোগফল দরকার, তাই না? তাহলে বাহুগুলার যোগফল জানা থাকলেই আমি হচ্ছে কি পরিসীমা বের করতে পারবো, আদারওয়াইজ তো আমি পরিসীমা বের করতে পারবো না। তো পরিসীমা বের করার জন্য আমাদের জাস্ট দরকার বাহুগুলোর যোগফল। তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য বের করি। ফার্স্ট অফ অল কিসের দৈর্ঘ্য বের করব? তাহলে আমরা জাস্ট এখান থেকে ম্যাথটা করা যদি শুরু করি, তাহলে আমি এখানে লিখলাম এ বি বাহুর দৈর্ঘ্য, সো এ বি বাহুর দৈর্ঘ্য সমান সমান এই যে এ একটা বিন্দু, বি আর একটা বিন্দু, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র মাত্রই শিখাইলাম। এই যে এটারে ধরো x1, এটারে ধরো হচ্ছে x1, আর এটারে ধরো হচ্ছে কি y1, এটাকে ধরো হচ্ছে কি x2, এটাকে ধরো হচ্ছে কি y2। তাহলে x1 y1 x2 y2। তো এই যে দুইটা বিন্দু, ফর্মুলা কি বলো? ফর্মুলাটা আমি আবার একটু লিখি। ফর্মুলাটা হচ্ছে x1 মাইনাস x2 প্লাস হোল স্কোয়ার y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এই যে এটা না ফর্মুলা, তুমি x1 কারে ধরছো এটাকে। তাহলে ফার্স্ট অফ অল তোমার কি আসবে বলো? ফার্স্ট অফ অল আসবে হচ্ছে 2 মাইনাস 7 হোল স্কোয়ার, আর এখানে তোমার কি আসবে? এই যে প্লাস কি আসবে বলো? যে 0 মাইনাস 0 হোল স্কোয়ার, 0 মাইনাস 0 হোল স্কোয়ার। তো তুমি যদি এখানে করো তাহলে 2 মাইনাস 7 করলে তোমার কত আসবে বলো তো? মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস 0। সো এই যে মাইনাস 5 হোল স্কোয়ার মানে কি ভাই? মাইনাস 5 হোল স্কোয়ার মানে এই স্কোয়ারটাও মাইনাসটা প্লাস হয়ে যাবে না? তাহলে তুমি পাবা 25, 25-এর সাথে 0 যোগ করলে তুমি পাবা 25। তাহলে এখানে তুমি পাচ্ছ √25। তো এখানে তুমি পাচ্ছ হচ্ছে 5। তো এই যে তুমি এবি বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলা? 5। তো এখন আবার তোমাকে কি করতে হবে বলো তো? বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তো বিসি বাহুর দৈর্ঘ্য বের করার জন্য বি কে x1 y1 ধরো, সি কে x2 y2 ধরো। তাহলে x1, তাহলে আমরা যদি এখন বিসি বাহুর দৈর্ঘ্য বের করি, তাহলে হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? বিসি বাহুর আমরা দৈর্ঘ্য যদি বের করি, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য আমাদের কি আসবে বল? বাঁকাতেরা কেন যায় বাঁকাতেরা? এই তো বিসি বাহুর দৈর্ঘ্য। এখন বিসি বাহুর দৈর্ঘ্য কি বল? 7 মাইনাস 3। ফার্স্ট অফ অল আমাদের কি আসবে ভাই? 7 মাইনাস 3। কারণ কি? এই যে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y1 কত 0, আর y2 কত 4, 0 মাইনাস 4 হোল স্কোয়ার। ওকে, তো এখানে তুমি 7 মাইনাস 3 করলে কত পাবা বলো তো? 7 মাইনাস 3 করলে কত পাবা? 4 পাবা। তাহলে এখানে তুমি 4 কে স্কোয়ার করলে পাবা হচ্ছে 16, আর এখানে তুমি হচ্ছে 0 মাইনাস 4, তাহলে এখানেও কত পাবা বলো তো? এখানেও তুমি কত পাবা? 4ই পাবা, প্লাস তোমার হচ্ছে কত? 16। তো তোমার এখানে 16 দোকানে কত? 32। তাহলে হচ্ছে আমরা এখানে কি পাবো? 4√2। আচ্ছা, এখানে একটা একক লিখতে হবে, একটু আগে বলছি না? এখানে একটা কি লিখতে হবে? একক লিখতে হবে। তাহলে 4√2 একক, এটা আমরা কি পাইলাম বলো? 4√2 একক, এটা আমরা কি পেলাম? বিসি বাহুর দৈর্ঘ্য। এবার আমাদের কি দরকার বলো তো? এসি বাহুর দৈর্ঘ্য। সো আমরা জাস্ট এখন বের করবো হচ্ছে এসি বাহুর দৈর্ঘ্য। তো এসি বাহুর দৈর্ঘ্য যদি বের করি আমরা, क्या करोगे? এসি বাহুর দৈর্ঘ্য এই বলো, ফর্মুলা বলো। ফার্স্ট অফ অল x1 মাইনাস x2, দ্যাট মিনস আমরা এখানে কি করবো? ফার্স্ট অফ অল 2 মাইনাস 3 করতে হবে আমাদের। 2 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস, এরপরে কি বলো? 2 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 4 হোল স্কোয়ার। সো 0 মাইনাস 4 হোল স্কোয়ার, 2 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 4 হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে কি পাবো বলো? √, এইখানে পাচ্ছি হচ্ছে 2 মাইনাস 3, আসবে হচ্ছে -1 এর উপর স্কোয়ার করে দিলে শুধু 1, এখানে হচ্ছে 0 মাইনাস 4 এর উপর স্কোয়ার করে দিলে শুধু 16। তাহলে আমরা এখানে কি পাবো বলো তো? 17। তাহলে 16, আচ্ছা একবারে যোগ করে লিখে দিচ্ছি কেন? এখানে তো ফার্স্ট অফ অল লিখবো 16, তারপর ওই পাশে গিয়ে লিখবো হচ্ছে √17। তো এখানে একটা কি লিখে দিতে হয় বলো তো? একক লিখতে হয়। তো পরিসীমা আমরা পেয়ে গেছি। চাইলে এই যে এই ছোট ছোট বাহুগুলোকে আমরা চাইলে এটাকে এ দিয়ে প্রকাশ করতে পারতাম, এটাকে বি দিয়ে প্রকাশ করতে পারতাম, এটাকে সি দিয়ে প্রকাশ করতে পারতাম। ওইভাবে করলেও হবে, তাহলে তুমি a প্লাস বি প্লাস সি, আর না করলেও সমস্যা নেই, যেহেতু আমি করি নাই, অন্য একটা সলিউশনে দেখাবো না। আচ্ছা, সুতরাং পরিসীমা আমরা কিভাবে বের করব? ফার্স্ট অফ অল পরিসীমা সমান সমান আমাদের কি আসবে বলো? ফার্স্ট অফ অল আমাদের কি কি যোগ করতে হবে? এই যে প্রথম বাহুটা কত বেশি? 5, প্লাস আমরা পাবো হচ্ছে 4√2
প্লাস হচ্ছে আমরা পাবো হচ্ছে, আচ্ছা একটু এ বি বি সি সি ডিও লিখে নেই, নাহলে আবার অনেকে মাইন্ড করতে পারে। এই যে এ বি প্লাস বিসি প্লাস এসি, ওকে এটা লিখলাম। এবার হচ্ছে আমাদের জাস্ট এবি, এবি কত বলো, এবি হচ্ছে 5 প্লাস বিসি কত, বিসি হচ্ছে 4√2, এসি কত √17। তো এইটাকে তুমি জাস্ট ক্যালকুলেটরে বসাও, ক্যালকুলেটরে বসায় ক্যালকুলেট করো, দেখো কত আসে। ঠিক আছে, জাস্ট এটাকে ক্যালকুলেটরে বসায় দাও। সো ক্যালকুলেটরে আমি হচ্ছে এটাকে ক্যালকুলেট করে অনেক বড় একটা ভ্যালু পাইছি, এই যে দেখো 14.7799559888। যদি ক্যালকুলেটারে আমার আরও জায়গা থাকতো আরও বড় ভ্যালু পাইতাম, সেটা কথা না। এখন তোমাদের কি করতে হবে, তোমাদের তো কি বলছে এখানে বলতো 5 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে না, তো তোমরা 5 দশমিক 2 4 5 5 দশমিক স্থান পর্যন্ত এখানে জাস্ট যদি নির্ণয় করো, তাহলে যে 2 4 5। এখন এখানে একটু খেয়াল করো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, 5 নম্বর ডিজিটটা কি 5 না, কিন্তু আমি এখানে 6 কেন লিখছি, কারণ কি দেখো, যদি তোমার এখানে কোনো একটা ডিজিট, যেই ডিজিট পর্যন্ত তোমাকে নিতে বলবে তারপরের ডিজিটের দিকে তাকাবা, যদি দেখো সেটা 5-এর থেকে বড়, তাহলে তুমি কি করবা, যদি দেখো এটা 5-এর থেকে যদি মানে বড় হয় অথবা 5-এর সমান হয়, তাহলে আগের ডিজিটের সাথে 1 যোগ করবা। আর যদি দেখো যে 5-এর থেকে ছোট হয়, তাহলে যোগ করতে হবে না। যেমন তুমি যদি এখানে 2 ডিজিট নিতে বলতো, তাহলে প্রথম 2টা ডিজিট নিয়ে 3 নম্বর ডিজিটটার দিকে তাকায় দেখতেছো এটা 9, তাহলে এই যে ডিজিটটা আছে 7, সাথে সাথে 1 যোগ করে তুমি 2 ডিজিট নিলে 14.78 নেওয়া লাগতো। তো আশা করি এই পর্যন্ত তোমরা ভিডিওটা বুঝতে পারছো। সো এরপরে এই 3 নম্বর উদাহরণ 3-এর পরে আমরা চলে যাই উদাহরণ 4 নম্বর ম্যাথে। দেখাও যে একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু। সো এই ম্যাথটা আমি নেক্সট ক্লাসে করাবো, জাস্ট এই 4 নম্বর ম্যাথটা আমি নেক্সট ক্লাসে করাবো, তুমি জাস্ট এটা মাথায় রেখো, আর চ্যাপ্টারটাও শেষ করাবো পার্ট 2-তে। তো আজকে 7টা বাজেও যদি ক্লাসটা আপলোড না হয়, তাহলে দেখবো যে হচ্ছে ফ্রাইডেতে অথবা স্যাটারডেতে ক্লাসটা আমি আপলোড করার ট্রাই করবো, ঠিক আছে। সো এখানে দেখো, এই যে এখানে দেখাও যে 0 -1 -2 3 6 7 এবং 8 3 বিন্দুগুলো একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু। এই ম্যাথটা আমরা করাই দেবো পরে। এখানে দেখাও যে -3 -3 0 0 3 3 বিন্দু 3টি দ্বারা কোনো ত্রিভুজ তৈরি করা যায় কি যায় না। আচ্ছা, ত্রিভুজ তৈরি করতে হইলে জাস্ট মনে রাখতে হবে, মনে করো 3টা বাহু আছে, একটা হচ্ছে এ বাহু, আরেকটা হচ্ছে বি বাহু, আরেকটা হচ্ছে সি বাহু। এই সি বাহু থেকে দুইটা করে কয়টা কম্বিনেশন বানানো যায় বলো তো? 3টা। তাহলে এই যে ফার্স্ট অফ অল এ আর বি, এ প্লাস বি, সেইটা হইতে হবে সি এর থেকে বড়, তাহলে এ বি দিয়ে কম্বিনেশন বানাইলাম। এবার হচ্ছে বিসি দিয়ে কম্বিনেশন বানাও, বি প্লাস সি, এইটা হইতে হবে এ এর থেকে বড়, তো এ বি দিয়ে বানাইলাম, বিসি দিয়ে বানাইলাম, এবার এসি দিয়ে বানাবো, তাহলে এ প্লাস সি, এইটা হইতে হবে কার থেকে বড় বলো তো? এ প্লাস সি হইতে হবে কার থেকে বড়? বি এর থেকে বড়। তো এই 3টা কন্ডিশন যদি মানে, তাহলে এ বি সি যদি বাহুর দৈর্ঘ্য হয়, এ কমা বি ও সি বাহুর দৈর্ঘ্য হলে, যদি বাহুর দৈর্ঘ্য হলে এ বি সি দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে, ত্রিভুজ গঠন করা যাবে যদি এই কন্ডিশনগুলো মানে, যদি মানে যে কোনো 2টা বাহুর যোগফল, এই কথাটার মানে কি যে কোনো 2টা বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড়। এই যে এই 3টা কথা লিখলাম, এটার মানে কি বলো? এই যে 3টা কথা লিখলাম, এটার মানে কি? এইটার মানে হচ্ছে যে কোনো 2 বাহুর যোগফল, যে কোনো 2 বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তৃতীয় বাহু অপেক্ষা বড়। তার মানে এই 3টা কন্ডিশন যদি মানে, কোনো ত্রিভুজ, এই যে এ বি সি 3টা বাহু, তো এই কোনো একটা বাহু যদি এই 3টা কন্ডিশনই মানে, তাহলেই ত্রিভুজ গঠন করা যাবে, না হয় যাবে না। তো এই 5 নম্বরটা সমাধান করার জন্য ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ধরি আমাদের বিন্দু 3টাকে ধরে নিতে হবে। ফার্স্ট অফ অল এ ধরে নিলাম হচ্ছে -3, -3, এই বিন্দু, এটার আমরা হচ্ছে ও ধরে নিলাম 0, 0, আর এটার আমরা ধরে নিলাম হচ্ছে বি বিন্দুটা কি দেওয়া আছে 3, 3। তো এই 3টা বিন্দু আমরা জাস্ট ধরে নিলাম, ওকে। এখন জাস্ট আমরা কি করব বলতো? এই যে আমাদের বাহুর দৈর্ঘ্যগুলো তো লাগবে, তাহলে 3টা বাহুর দৈর্ঘ্য, তাহলে ফার্স্ট অফ অল আমরা এই যে 3টা বাহু কি, একটা আসবে হচ্ছে এ ও, একটা আসবে হচ্ছে, আচ্ছা এটাকে তো বি ধরবো,
তো একটা আসবে হচ্ছে এও, আরেকটা আসবে এবি, আরেকটা আসবে হচ্ছে ওবি, তিনটা বাহু একটা, এই যে বা তুমি যদি না বুঝে পাবে ত্রিভুজ আইকা নিবা। এই যে এটা হচ্ছে আমাদের এ, এটারে ধরো হচ্ছে আমাদের ও, আর এটা হচ্ছে আমাদের ধরো বি, তাহলে তিনটা বাহু কি হবে বলতো? এও বাহু হবে একটা, ও বি বাহু হবে একটা, আর এ বি বাহু হবে একটা। ওকে, তো এখন দেখো তোমাদের জন্য এই ম্যাথটা আমি দ্রুত করে দিচ্ছি যেহেতু টাইম আমাদের আউট হয়ে যাচ্ছিল। সো এও বাহু দৈর্ঘ্যকে আমি জাস্ট এ ধরছি, এও বাহু দৈর্ঘ্যকে যদি আমি এ ধরি, এই চিত্রটা তুমি রাফ করলেও পারো, খাতায় না করলেও পারো, মেইন ম্যাথ হচ্ছে এগুলা। তো এখানে এও সমান সমান আমি যদি হচ্ছে এই যে এটারে x1 y1, এটারে x2 y2 ধরছি, তো ফর্মুলা হচ্ছে x1 মাইনাস y1, দ্যাট ইজ -3 - 0 হোল স্কোয়ার, y, এটা হচ্ছে আমাদের y1 মাইনাস y2, দ্যাট মিনস -3 - 0 হোল স্কোয়ার। এটা যদি ক্যালকুলেট করো তাহলে এখানে তুমি যদি ক্যালকুলেটারে বসায় দাও বা ডিরেক্ট ক্যালকুলেট করো পাবা হচ্ছে 3√2। ওকে, আবার পয়েন্টও পাইতে পারো ভ্যালুটা। তো এখানে যারা পয়েন্টে পাবা তাদের জন্য আমি জাস্ট একটুখানি বলে দিই, এখানে আসবে হচ্ছে 9 + 9, তাহলে কত আসবে বলতো? 18। তাহলে 18কে রুট করলে 3√2 হয়। ওকে, সেম এখানেও দেখো ওবি, 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 তাহলে 0 - 3, যে 0 - 3, x1 - x2, y1 - y2, 0 - 3, আবারও 0 - 3। তো এখানেও তোমার কত আসবে বলো তো? 9 দুগুণে 18, তো এখানেও আসবে 9, এখানেও আসবে 9, 9 আর 2 18, 18কে রুট করলে হয় হচ্ছে 3√2। ওকে, আচ্ছা, আর এখানে আমাদের এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সি, সি এই যে, তাহলে হচ্ছে সি ধরে নিলাম আমরা, তাহলে এবি, তাহলে এইটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি, এই যে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে -3 x1 - x2, -3 -3, কারণ x1 - x2, আবার হচ্ছে y2 - y1, y1 - y2, তাহলে -3, আবারও -3, তাহলে এই যে -3, তাহলে কত আসবে বলো তো? -6, -6 এর স্কোয়ার করলে এখানেও -6 আসবে, -6 এর স্কোয়ার করলে 36, এখানেও -6 এর স্কোয়ার করলে 36, তাহলে 36 + 36, তার মানে হচ্ছে 6√2। ওকে, এটাকে ক্যালকুলেট করলে 6√2 আসে। এখন দেখো এ আর বি এর যোগফল কত আসে বলো তো? 3√2। তাহলে এ আর বি এর যোগফল হচ্ছে 3√2 + 3√2, 6√2। এ আর বি এর যোগফল কত আসে? 6√2। তাহলে এই 6√2 কার সমান বলো তো? সি এর সমান না? কন্ডিশন কি ছিল? ত্রিভুজ গঠন করা যাওয়ার জন্য কন্ডিশন ছিল বড় হইতে হবে, সমান হইলেও ত্রিভুজ গঠন করা যাবে না। বাট এখানে দেখো যে কোনো দুইটার যোগফল তৃতীয় বাহুটার থেকে বড় না হয়ে বরং সমান হয়ে গেছে। তাহলে এই যে আমরা দেখলাম যে a + b নট গ্রেটার দেন সি, তার মানে সি এর থেকে কি না? বড় না। ঠিক আছে, নট, এই যে এই সাইনটার নাম হচ্ছে নট, মানে এই যে গ্রেটার দেন হয় নাই, এই জন্য গ্রেটার দেনকে কেটে দিন। a + b নট গ্রেটার দেন সি, তাহলে বিন্দু তিনটে দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না। ওকে, সো এটা ছিল হচ্ছে তোমাদের পার্ট 1 এর ক্লাস। চিন্তা ছিল যে পার্ট 2 এর যে ক্লাসটা থাকবে সেটাতে হচ্ছে অধ্যায় 11.1 শেষ করে দিব। সেই ক্লাসটা আপলোড হওয়ার কথা ছিল 7টা বাজে, তো 7টা বাজে যদি পারি ক্লাসটা 7টা বাজে আপলোড হবে, বাট 7টা বাজে যদি না পারি তাহলে এই ক্লাসটা তোমার পরবর্তীতে হচ্ছে অন্য যে কোনো একটা টাইমে আমি আপলোড করে দিব। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে চ্যানেলের সাথে জাস্ট চোখ রাখো, ওই ক্লাসটা পেয়ে যাবে। 11.1 এর সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। তারপর আমরা 11.2, 11.3, 11.4 এরপরে সৃজনশীল সমাধান করবো। সৃজনশীল সমাধান করার কথা মাথায় আসলেই তোমাদের মাথায় একটা কথা চলে আসতে হবে, সেটা হচ্ছে শাহিন ভাইয়ার এসএসসি 2025 লাইভ টেস্ট পেপার সলভিং ক্লাস, যেখানে সৃজনশীল এবং বহু নির্বাচনী সম্পূর্ণ সমাধান করে দেওয়া হবে পদার্থবিজ্ঞান, রসায়ন, সাধারণ গণিত, উচ্চতর গণিত, এই 4টা সাবজেক্টের উপর। ওকে, সব ইম্পর্টেন্ট হ্যান্ড হচ্ছে সব টাইপের সৃজনশীল যেগুলো বোর্ডে আসতে পারে। ঠিক আছে, সেটা করার জন্য কোর্সে এনরোল করতে হবে। এখনো অফার আছে মাত্র 5 দিন 500 টাকায়, 5 দিনের অফার আছে, 5 দিনের মধ্যে 500 টাকায় ভর্তি হইতে পারবা, পরে কিন্তু অফারটা আর থাকবে না। তো দেখো ভাইয়া, যারা যারা ভর্তি হতে চাও, এই যে এখন আমি একটা ভিডিও দিচ্ছি, এই ভিডিওতে ইনস্ট্রাকশন অনুযায়ী তুমি যদি কাজবাজ করো তাহলে তুমি এই কোর্সটাতে এনি টাইম ভর্তি হয়ে যেতে পারবা। তো সবার সাথে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। এই কোর্সটি করার জন্য তোমরা তোমাদের ফোন, ল্যাপটপ অথবা ডেস্কটপ অথবা ট্যাবলেট যেই ডিভাইসে থাকুক সেটা দিয়ে তোমাদের একটা ব্রাউজার হইতে পারে, সেটা ক্রোম ব্রাউজার, অপেরা মিনি অথবা ইউসি ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজারে চলে যাবে। ব্রাউজারে গিয়ে একটা ট্যাব নিয়ে তোমরা যা সার্চ বারে গিয়ে লিখবা হচ্ছে academicclasses.com, academicclasses.com, এই যে দেখতে পাচ্ছ academicclasses.com, ACADEMICCLASSES.com,
DEMICCLASSESS.com, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু তুমি এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবা। সো এখান থেকে জাস্ট এখানে ঢোকার পরেই এই যে প্রিমিয়াম লাইভ ক্লাস, এই প্রিমিয়াম লাইভ ক্লাসে এখানে ক্লিক করলেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ অলরেডি এই যে লাইভ টেস্ট পেপার সলভিং কোর্স অলরেডি 5 জন এনরোল করে ফেলেছে। মাত্র অফার চলতেছে, তোমার এই 500 টাকা এই কোর্সটি কিনতে পারবা। এই কোর্সের মধ্যে কি কি পাবা একটুখানি শর্টকাটে তোমাকে যদি আমি দেখায় দেই, এই কোর্সে এখানে আসলেই তুমি জাস্ট এই যে এই ভিডিওটাতে ক্লিক করলেই তুমি কিভাবে কোর্সটি কিনতে হবে এবং কোর্স সম্পর্কে যাবতীয় বিস্তারিত সবকিছু কিন্তু এই যে এই ভিডিওটাতে তুমি পেয়ে যাবা। ঠিক আছে, এই ভিডিওটাতে তুমি কিভাবে কোর্স কিনবা, ফোন দিয়ে ব্যবহার করে পিসি দিয়ে তুমি কিভাবে কোর্স কিনবা সেটাও কিন্তু এখানে পেয়ে যাবা এই ভিডিওটাতে। আর এখানে এই যে বিষয় বৈশিষ্ট্য, এই যে বিষয় কি, জাস্ট পদার্থ রসায়ন উচ্চতর গণিত, এখানে জাস্ট আমরা 3 মাসের কোর্সে সম্পূর্ণ টেস্ট পেপার সলভ করবো। আর এটা এখনো কিন্তু কোনো ম্যাটেরিয়াল অ্যাড করা হয় নাই, কারণ লাইভ ক্লাস হবে। যখনই লাইভ ক্লাস হবে তখনই এখানে তোমার এই ম্যাটেরিয়ালসগুলো অ্যাড করা হবে। আর হচ্ছে যখনই লাইভ ক্লাসটা শেষ হয়ে যাবে এইখানে এসে কিন্তু রেকর্ডিং পেয়ে যাবা, যারা যারা এনরোল করবা তারা তারা দেখে ফেলতে পারবা। তো অ্যাড টু কার্টে ক্লিক করে তোমাকে এখানে কি কি করতে হবে, এই ভিডিওটা দেখলেই তোমাকে কি কি করতে হবে সেটা তুমি বুঝে যাবা এই ভিডিওটা দেখার মাধ্যমে।